পুলিশ ফাইল। নগেন 2 কিলো আটা দাও তো। হ্যাঁ দাদা দিচ্ছি। তাড়াতাড়ি হাত চালাও নগেন, কখন থেকে দাঁড়িয়ে আছি। কোত্থেকে একটা পোড়া পোড়া গন্ধ আসছে না? টায়ার পোড়ার গন্ধ মনে হচ্ছে। শোনো, তোমরা দুজন বাইরে চলে যাও। ঠিক আছে। আর এই এমন ভাবে থাকবে যেন বাইরে কেউ গুণা করে বুঝতে না পারে যে বাড়ির মধ্যে কি হচ্ছে। তুমি? আমি বসে টিভি দেখবো, আর যদি কেউ কিছু জিজ্ঞেস করে বলবো বৌমা রান্নাঘরের মধ্যে বসে কি করছে আমি জানি না। যাও, তোমরা আর দেরি করো না। চল 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 চল। না, এটা মরা পড়ার বন্ধ মনে হচ্ছে। এত জোরে টিভি বা চালিয়েছে কারা? আরে তো পাশে রাজুদের বাড়িতে। চলুন তো গিয়ে একবার দেখি ব্যাপারটা কি। চল চল, সবাই ধরে দেখতে হবে কি ব্যাপার। এ কি আপনারা? আপনি এত জোরে টিভি চালিয়েছেন কেন? আমি জোরে টিভি চালাবো, তাতে আপনাদের কি অসুবিধা? এটা কিসের গন্ধ বেরোচ্ছে? বন্ধ? কই না তো। ঘরে ধোঁয়া গন্ধে ভরে গেছে, আপনি টের পাচ্ছেন না? ও ওই বৌমা ভেতরে রান্না করছে তো, তাই মনে হয়। ঘরে একটা কি চিৎকার শোনা যাচ্ছে না? টিভিতে চলছে তো, তাই মনে হয়। দাদা টিভি সুইচটা একটু অফ করুন। এ কি, আপনি আমার ঘরে ঢুকে এরকম ভাবে রিমোটে হাত দিচ্ছেন কেন? ওই তো কার জন্য আওয়াজ হচ্ছে, দাঁড়াও তো দেখে আসি। হ্যাঁ চল চল। আগুনে জ্বলছে গৃহবধূর দেহ, আর পাশের ঘরেই টিভিতে সিরিয়াল দেখতে ব্যস্ত শাশুড়ি। 2014 সালের মে মাসের বেলুড়ের এই ঘটনাটাতে চমকে উঠেছিল রাজ্যবাসী। এ কোন সমাজে বাস করছি আমরা? এ কি ধরনের মানুষ? অথচ এই ঘটনার শুরুতে ছিল এক নিখাত প্রেমের গল্প, নাকি সবটাই ছিল লোক দেখানো, কিংবা এক গভীর ষড়যন্ত্র? দেখাবো আজ পুলিশ ফাইলসের এই পর্বে। এ কি, রিকশাটা তো আমি দাঁড় করালাম। আর আমি উঠে বললাম। জোর জবরদস্তি? আর এই যে দাদা, আপনি কিছু বলছেন না কেন? উনি কি বলবেন? আগে যে চেপেছে উনি তো তাকেই নেবে। তাছাড়া তুমি যদি রিকোয়েস্ট করো আমি তোমাকে লিফট দিতে পারি। আপনার লিভ নিতে আমার বয়েই গেছে। আরে বাবা, এত রাগ করছো কেন? একসঙ্গে গেলে কি কোনো ক্ষতি আছে? দেখুন, আপনি অনেকদিন ধরে আমার পিছনে পিছনে ঘুরছেন, আমাকে ফলো করছেন কেন বলুন তো? আপনাকে ভালো লেগেছে তাই? আগের বউটাকে মেরে স্বাদ মেটেনি আপনার? আহা, ওসব বাজে কথা। প্রতিবেশীরা সব হিংসা করে বলে। শুনুন, সেবারে তো আমিও থাকি, আপনার সম্বন্ধে জানতে কিছু আমার আর বাকি নেই। তুমি যা শুনেছো সব মিথ্যা কথা। আগের যে বউটা ছিল তার মাথা একটু ছিট ছিল, সেই জন্য সে সুসুর করে আমাকে ডিভোর্স করে দিয়েছে। ওইসব আপনাদের ব্যাপার, আপনারা বুঝুন। প্লিজ আমার পিছনে ধাওয়া করবেন না, কোনো লাভ হবে না। সব আমি তোমাকে খুব ভালোবাসি। কি হচ্ছে কি, এটা রাস্তা? আমার চোখের দিকে তাকিয়ে দেখো, আমি তোমাকে কোনো কিছু মিথ্যা কথা বলছি? সম্পাপ, সম্পাপ, আমি তোমায় ভালোবাসি সম্পাপ। আমি তোমায় ছাড়া বাঁচবো না। ঠিক আছে, শলির এত ঘুমোর, আমার নাম্বার আছো, আমি তোকে দেখে নেব। রাজু, হ্যাঁ হ্যাঁ রে, তোর জন্য ভাত বেড়ে বসে রয়েছি, আর তুই এখানে কি করছিস? কিছু না মা। আচ্ছা শোনো মা, তুমি এখন যাও, আমি কাজটা শেষ করে আমি গিয়ে ভাত খাবো। যাও। আচ্ছা, তা হ্যাঁ রে, এই আলতা দিয়ে কি করছিস?
ওটা একটা অ্যাটম বোম মা, ওটা পড়লেই ফাটবে। কি জানি বাবা, তুই যে কি বলিস না, তোর কথার আমি কিচ্ছু ভাষা বুঝি না। তা হ্যাঁ রে, ওই আমি যে মেয়েটা দেখেছি তোর জন্য, তার সম্বন্ধে কিছু ভাবলি? কোন মেয়ে? ও মা, তোকে বললাম না তোর জন্য এক জায়গায় ভালো দেখে মেয়ে দেখেছি। ওই তারা অনেক কিছু দেবে, 50,000 টাকা নগদ দেবে। আর আমার সাথে কথা হয়ে গেছে, তারা তোকে ওই সোনার চেন, আংটি, ঘড়ি সব কিছু দেবে। ওই মেয়েটার রঙটা শুধু যা একটু চাপা। তা বাবা কি করে? ওই বাড়ির সামনে একটা স্টেশনারি দোকান আছে, ওই তা দিয়ে সংসার চালায় আর কি। দূর, তারা ক্ষমতা কর। আর আমি যেটা ধরেছি, যদি একবার ধরতে পারি না মা, তোমায় একবারে সোনায় মুড়িয়ে দেবো। কার কথা বলছিস তুই? আরে আমাদের পাশের বাড়ির গো, সে তোমাকে পরে বলবো। না না, তুই এখনই বল। আরে আমাদের শম্পা গো, আর ওর মামাও সেই মাছের ব্যবসা করে না। মা গো, আচ্ছা তুই কি আর মেয়ে পেলি না? শেষে কিনা তোর ওই মেয়েটাকে পছন্দ হলো। আর তুই কি ভাবছিস ওদের সম্বন্ধে আমি কিছু জানি না? ওদের সম্বন্ধে আমি সব খবর রাখি। ওই তো ওরা হলো 4 বোন আর 2 ভাই। মাটা তো ওই কাজকর্ম করে তবে সংসার চালায়। আর তোকে বলি হারি বাবা, ওই সোনার চামচ ছেড়ে তোর শেষকে ওই লোহার চামচ পছন্দ হলো। মা তুমি কিচ্ছু জানো না। তুমি কি জানো ওর মামা মাছের ব্যবসা করে, লাখ লাখ টাকা ইনকাম। ওর মা লোকের বাড়িতে কাজ করে শুধুমাত্র ওটা দেখানোর জন্য। তাছাড়া আমাদের বিয়েতে কম টাকা খরচা করবে? বিয়ের পর ব্যাংকিং বলো, তোমার দায় বিদেয়ী বলো, ওরা একমাত্র জামাইকে দেখবে না? কি জানি বাবা, আমার কিন্তু ঠিক ওই ভালো মনে হচ্ছে না। তোর ওই প্রথম বিয়েটা দিয়ে আমি অনেক ঠকেছি, বারবার কিন্তু আমি আর ঠকতে চাই না। ওই সামনে তুমি কিচ্ছু চিন্তা করো না, শুধুমাত্র অ্যাটম বোমটা পড়তে দাও, তাহলে ব্যাস। কি জানি বাবা, কি যে তোর মাথায় আছে। যাক, আমি ভাত বেড়েছি, চলে আয় খেতে আয় তাড়াতাড়ি। ঠিক আছে, যাচ্ছি, চলো। এইসব কি হচ্ছে? ভয় পেও না, তোমায় আমি আটকাবো না। শুধু একটা জিনিস দিয়ে আমি চলে যাব। কি? কি এটা? সে কথা আমি তোমায় মুখে বলতে পারিনি, মনের কষ্টগুলো আমি যেভাবে বোঝাতে পারিনি, আজ আমি সেই রক্তবিন্দু দিয়ে এই চিঠির মাধ্যমে আমি সেগুলো লিখে দিয়েছি। এইসব নাটক করা কি দরকার ছিল? আমার ভালোবাসাকে তুমি নাটক বলছো? প্রত্যেকটি রক্তবিন্দু তোমায় জানাবে আমি তোমাকে কতটা ভালোবাসি। আমার পথ ছাড়ুন, আমার দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি তোমায় ছেড়ে দিচ্ছি, কিন্তু যাবার আগে শুধু তোমায় একটা কথাই বলি। এই চিঠি আমি তোমার সামনে ফেলে দিয়ে যাচ্ছি। তোমার মনের কোণে যদি আমার একটুকু জায়গা থাকে, এই চিঠি তুমি তুলে। আমার সোনা, কি ভাষায় যে আমার মনের কথা বোঝাবো তা বুঝতে পারছি না। তাই রক্ত দিয়ে এই চিঠি লিখে তোমার জন্য আমার বুকের কষ্টটা বোঝাতে চাইছি। শম্পা, তুমি হয়তো জানো আমি একটি কারখানায় সামান্য লেবারের কাজ করি। আইজাব, তাতে হয়তো তোমায় রাজরানী করে রাখতে পারবো না, তবে কথা দিচ্ছি ভালোবাসায় ভরিয়ে রাখবো। আমার চোখের দিকে তাকিয়ে দেখা, আমি তোমাকে কোনো কিছু মিথ্যা কথা বলছি? শম্পা, আমি তোমায় ভালোবাসি শম্পা, আমি তোমায় ছাড়া বাঁচবো না। তোমায় আমি কত ভালোবাসি কি করে বোঝাবো? যেখানে যাচ্ছি, যা করছি, সবসময় তুমি আমায় ঘিরে আছো। তোমায় ছেড়েছে আমি থাকতে পারছি না শোনো। সে কথা আমি তোমায় মুখে বলতে পারিনি, মনের কষ্টগুলো আমি যেভাবে বোঝাতে পারিনি, আজ আমি সেই রক্তবিন্দু দিয়ে এই চিঠির মাধ্যমে আমি সেগুলো লিখে দিয়েছি। কাল সন্ধ্যাবেলায় পার্কের ধারে দেখা করো। সারা সন্ধে আমি তোমার জন্য অপেক্ষা করব। যদি না আসো, তবে পার্কের ধারে আমার লাশ পড়ে থাকবে। এতে তোমার শম্পা, এই শম্পা, কি রে চুপ করে বসে আছিস? কই না তো। এখনো জামা কাপড় ছাড়িসনি? কি হয়েছে রে? শরীর টরীর খারাপ নাকি? দেখি। কই না তো, শরীর ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, খেতে দিয়েছি, খাবি আয়। সবাই বসে আছে, আয়। তুমি যাও, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। আমি এইভাবে যেখানে সেখানে আসতে পারবো না। বাড়িতে জানতে পারলে? সেখানে সেখানে তো দেখা করতে হচ্ছে না।
কিছুদিন পর আমি তোমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে চলে যাব। বেশ, বাড়িতে গিয়ে বলো। বলবো তো, আমি যাব, আমার বাবা মা যাবে। তার আগে তোমাকে একটা ছোট কাজ করতে হবে। কি কাজ? ধান বোনার আগে যেমন করে মাটি চষতে হয় ঠিক তেমন। তোমার হেয়ালি আমি কিছু বুঝি না। তার মানে তোমার বাড়িতে তোমাকে বলতে হবে। তোমার কথা? হ্যাঁ। পাগল, মা আমায় আস্ত রাখবে? দেখো, প্রথম প্রথম হয়তো রেগে যাবে, তারপরে যখন দেখবে আমরা দুজন দুজনকে খুব ভালোবেসে ফেলেছি তখন আর কোনো আপত্তি করবে না। কিন্তু শেষমেশ ম্যানেজ করতে হবে তোমাকে। এভাবে হাতটা কাটতে গেলে কেন? কি করব বলো? আমি তো প্রমাণ করতেই পারছিলাম না যে আমি তোমাকে কতটা ভালোবাসি। দেখি হাতটা কতটা কেটেছো। ও ছাড়ো তো, ও দুদিনের মতো ওষুধ খেলে সেরে যাবে। আচ্ছা শোনো না, তোমাকে যেটা বললাম তুমি কি সেটা বুঝতে পেরেছো? বুঝেছি, কিন্তু জানি না শেষমেশ কি হবে। আমার ভীষণ ভয় করছে জানো তো। ভয় কিসের শোনা, আমি তো আছি। তাছাড়া তোমার বাড়িতে যদি না মানে আমি তোমাকে বিয়ে করব, কিন্তু একটা দুঃখ থেকে যাবে, তোমার বাড়ির আমি আশীর্বাদ পাবো না। ঠিক আছে, আমি দেখছি, কিন্তু তোমার ওই আগের বিয়েটা। ওটাই তো আমার জীবনের সব থেকে বড় কাল হয়ে গেছে। কি করবো বলো, আমার ভাগ্যটা খুবই খারাপ। ভেবেছিলাম হয়তো সে খুব ভালো হবে, কিন্তু কিন্তু সে পাগল হয়ে গেল। তারপর থেকে আমার জীবনে শুধুমাত্র অন্ধকার, আর সেই অন্ধকারে আসার আলো শুধুমাত্র তুমি। তুমি আমার সঙ্গে সারা জীবন থাকবে তো? থাকবো। এসব কি বলছিস তুই? রাজু, ওই নিয়োগী বাড়ির ছেলেটা? হ্যাঁ। শম্পা, তুই জানিস না ও কত খারাপ ছেলে। আগের বউটাকে তো মারধর করে বাড়ি থেকে তাড়িয়েছে। সারাদিন নেশা ভাঙ করে পড়ে থাকে। যা যা, তুই পাড়ায় গিয়ে খোঁজ নিয়ে দেখ। আমি খোঁজ নিয়েছি মা, ওর আগের বউটার মাকে গন্ডগোল ছিল, ওর বাপের বাড়ির লোকেরাই ওকে নিয়ে গেছে। ও, পাড়ার লোক সব মিথ্যে কথা বলছি না? তুই জানিস না শম্পা, ওর মা কি সাংঘাতিক মহিলা। পাড়ার লোকেরা হিংসে করে, ওরা মিথ্যে করে ওদের বদনাম দিচ্ছে মা। ও, পাড়ার লোকেদের আর খেয়ে দেয় কোনো কাজ নেই না, তাই ওদের ওপর হিংসে করে? আমি বুঝতে পেরেছি, আমি সব বুঝতে পেরেছি। ওই ছেলেটাই তোর কানে এইসব ফুসমন্তর দিয়েছে। আচ্ছা শম্পা, শম্পা, তুই আমাকে লুকিয়ে এইসব করছিস মা? আমি কিছুই করিনি মা, ও আমায় ভালোবাসে, আমি তোমাকে সব জানালাম। শম্পা, শম্পা, তুই জানিস না মা, তোদের বাবা মারা যাবার পর তোদের 4 বোন আর 2 ভাইকে আমি কত কষ্ট করে মানুষ করেছি। আর আর তোদের মামা পাশে না থাকলে আমরা তো কোথায় ভেসে যেতাম মা। শম্পা, শম্পা, কত আশা করে আমরা তোদের লেখাপড়া শেখাচ্ছি, আর তুই এইসব জলাঞ্জলি দিয়ে ওই বখাটে ছেলেটাকে বিয়ে করবি বলে উঠে পড়ে লেগেছিস। ও বকাটে ছেলে নয় মা, একটা কারখানায় কাজ করে, প্রচুর আয় করে না, কিন্তু আমার সুখে রাখবে। খবরদার, খবরদার বলছি, ওই ছেলেটার নাম তুই আর একবারও মুখে আনবি না। আমি বেঁচে থাকতে কোনোদিন ওর সঙ্গে আমি তোর বিয়ে দেবো না, কোনোদিনও না। বেশ, তবে তুমিও জেনে রাখো, আমি যদি বিয়ে করি ওই ছেলেটাকেই বিয়ে করব। কি এত বড় কথা? না না দিদি, এভাবে মেরে ধরে কোনো কাজ হবে না। তাহলে কি করব বল? জেনে বুঝে মেয়েটাকে বলি চড়াবো? না না, ওকে আমাদের ভালো করে বোঝাতে হবে। বুঝিয়ে কোনো কাজ হবে না রে ভাই। আমি বেশ বুঝতে পারছি ওই ছেলেটাই ওর মাথা খেয়েছে। নাহলে তুই ভাব, যে মেয়েটা কোনোদিন আমাদের মুখের ওপর একটাও কথা বলেনি, আজ সেই মেয়েটা কিনা ওই ছেলেটার হয়ে ওকালতি করছে। দেখো দিদি, তোমার ছেলেমেয়েরা অনেক বড় হয়ে গেছে, আর এখন তো ওদের সাথে জবরদস্তি করে কোনো লাভ হবে না। আর তাছাড়া আজকালকার ছেলেমেয়েদের মতিগতির কোনো ঠিক আছে? কি করতে কি করে বসবে। তাহলে আমাকে কি করতে বলিস? আমি বরং বলি, তুমি মেয়েটাকে বলো যে ছেলের বাড়ির লোক যেন এসে আমাদের সঙ্গে একটু কথা বলে। তার মানে তুই ওই সম্পর্কটা আমাকে মেনে নিতে বলছিস? আরে বাবা না, আমি কিছুই বলছি না। সত্যি কথা যদি বলি, এ সম্পর্কে আমারও একদম মত নেই। শম্পাকে এর চেয়ে অনেক ভালো ছেলের সঙ্গে আমি বিয়ে দিতে পারতাম। তাছাড়া এতদিন যখন পড়াশোনা শিখিয়ে এতটা বড় করেছি, তখন বিয়েটাও ধুমধাম করেই দিতাম। কিন্তু কি আর করা যাবে বলো তো? তার চেয়ে তুমি বলো ওদের বাড়ির লোককে একবার আসতে,
আমরা না হয় একটু আলোচনা করে দেখি। যা ভালো বুঝিস কর। মা, আরে মা, কি হয়েছে কি? মার দিয়া কেল্লা, জমি একদম রেডি, যত খুশি ফসল ফলাও। কি যে তুই বলিস না বাবা, আর তোর কথা আমি কিছুই মানে বুঝতে পারি না। আরে বাবা, তোমাকে আমি শম্পার কথা বলেছিলাম না? হ্যাঁ, শম্পা তার বাড়িতে ম্যানেজ করে ফেলেছে। ওর মামা পাকা কথা বলার জন্য বাড়িতে ডেকেছে। ও মা, কি কথাই শোনালি বাবা তুই। তা বলছে হ্যাঁ রে, এবার তো তাহলে একটা লিস্টই করতে হবে। হাই হাই হাই, বস 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 বস। এই, আমার 50,000 টাকা, না না ওই 60,000 টাকা নগদ চাই, আর 15 ভরি সোনা চাই, দান সামগ্রী তো চাই। এই তোমার আগে কিন্তু শুরু হয়ে, তোমার জন্য আমার সব কিছু ফসকে যাবে। কেন? তুই তো আমাকে বলেছিলিস যে ওরা সব কিছু দিতে পারবে। আরে দেবে দেবে, আরে এবারে যদি সব কিছু চেয়ে বসি, আরে বাবা আমাদের তো মান সম্মান আছে নাকি? তুই যাই বলিস বাবা, ওই সিঁদুরে মেঘ দেখলে না আমার আবার বড্ড ভয় করে। ওই তোর প্রথম বউটা কত কি দেবে বলে কিছু দিয়েছিল। ওই মনে রাখবি, বিয়ের সময় যা চার ওই একেবারেই চেয়ে নিতে হবে। আরে আগে যা হয়েছে হয়েছে, আরে এটা অন্য কেস। কি কেসের কথা হচ্ছে শুনে? শোনো বাবা, কালকে তুমি কিন্তু কোথাও যাবে না। হ্যাঁ। কালকে আমরা মেয়ে দেখতে যাবো। মেয়ে? কোন মেয়ে? আমি তো কিছুই জানি না গো। আচ্ছা তুমি এত কথা বলো কেন বলে দেখি? যা বলছে শোনো না। কালকে আমরা মেয়ে দেখতে যাব, আর তুমি আমাদের সাথে যাবে। আর তুমি তো আবার সব জায়গাতে একটু বেশি কথা বলো, ওই তাই বলছি গিয়ে যেন বেশি বক বক করবে না। এই আমরা যা বলবো আমাদের কথায় তাল মিলিয়ে চলবে। আবার দাঁড়িয়ে রইলে কেন? যাও না, বাজারে যাও। যাচ্ছি যাচ্ছি। আচ্ছা মা শোনো, বাবাকে ও বাড়িতে যখন খেতে দেবে না, বাবা যেন কোনো রকম হ্যাংলামি না করে। আসল কথা, ওরা তো খুব বড় লোক নাকি, হ্যাঁ? আর তাছাড়া আমাদের তো খুব হিসাব করে কথা বলতে হবে। আমাদেরকে এমনভাবে কাজটা করতে হবে যেন বুঝতে পারে যে আমরা ওদের উপরে দয়া করছি, তাই তো নাকি? অতি আমার উপর ছেড়ে দে। কি করে আদায় করতে হয় সে আমি খুব ভালোই জানি। নিন, এবার একটু মিষ্টি মুখ করুন। আচ্ছা এসবের কি দরকার ছিল বলুন তো? আমরা কি বাইরের লোক? আমরা তো পাড়া প্রতিবেশী নাকি? না না, প্রথমবার আপনারা আমার বাড়িতে এলেন, একটু নিন। এরপর তো বারবার আসতে হবে। দেখুন, সত্যি কথা বলতে কি, আপনার ছেলে রাজু আর আমার ভাগ্নি শম্পার এই সম্পর্কের ব্যাপারে আমার কোনো মত ছিল না। আর রাজুর আগে একটা বিয়েও হয়েছিল, অবশ্য সে বিয়ে বেশি দিন টেকেনি। তবে কানাঘুষো যা শোনা যায়। ওসব বাজে কথা। বউটার তো মাথার গন্ডগোল ছিল, ওই তার বাপের বাড়ির লোকজন এসে তাকে ডাক্তার দেখাবে বলে তো এই কদিন আগেই নিয়ে গেল। হ্যাঁ, শম্পাও আমাকে সে কথা বলেছে বটে। আসলে কি জানেন তো, বাপ মরা মেয়ে। সঙ্গে বিয়ে হয়ে যায় শম্পার, কিন্তু শম্পা ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেনি যে কি গভীর ষড়যন্ত্র রচনা করা হয়েছে তার বিয়েটাকে কেন্দ্র করে। বিয়ের পর কিছুদিন সুখে শান্তিতে কাটলেও এই শম্পা গভীর ষড়যন্ত্র প্রথমবার টের পায় তার বিয়ের ঠিক 10 দিনের মাথায়। তখন তোকে আমি ওই পই পই করে বলেছিলাম, ওই যা নেয়ার একেবারে দাম এড়ে নে। আচ্ছা এই যে অষ্টমঙ্গলায় গেলি, কিছু ঠেকালো? 30,000 টাকা দিয়েছি। বলি আজকালকার দিনে 30,000 টাকায় কি হয়? একটা ফ্রিজ দিল, একটা টিভি দিল, একটা হালকা আংটি চাইলাম, আর সেটা পর্যন্ত দিতে পারলো না। ওই 2 আনার একটা হাট দিয়ে ছেড়ে দিল। আস্তে শুনতে পাবে তো নাকি? শুনতে পা। তখন তোকে আমি কত করে বললাম যে একটা ভালো মেয়ে আছে, তারা দেবে তবেও ভালো, তা তুই রাজি হলি কি না? ওই শম্পার মামার মাছের ব্যবসা, লক্ষ লক্ষ টাকা ইনকাম। তা বলি ওর মামার মাছের ব্যবসা তো আমাদের কি শুনে? তোমার না কোনো কিছুতেই ধৈর্য নেই।
আরে বাবা, ও তো বাড়িতেই আছে নাকি, ধীরে ধীরে ওর উপরে চাপ বাড়াতে হবে। তা কি করে বাড়াবি শুনি? ওসব আমি পরে বলবো, এখন যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। না, তুই এখনই বল। এই তোর বউ ভাতে আমার 20,000 টাকা খরচ হয়ে গেছে। তা বলি ওই ছেলের বিয়ে দেখি বাজারে লোন করব নাকি? আরে বাবা, লোন করতে হবে না, কয়েকদিন কারখানার ছুটি নিয়ে বাড়িতে বসে থাকবো, বলবো আমার কাজ চলে গেছে। এদিকে তুমি মরা কান্না জুড়ে দেবে, বলবে ঠিক মতো সংসার চলছে না, তখন দেখবে শ্বশুর শ্বশুর করে মামার কাছে গিয়ে হাজির হয়েছে। তখন কি মামা তার ভাগ্নিকে কি এইভাবে ফেরাতে পারবে? বাবা, তোর পেটে এত বুদ্ধি! আর ছেলে ভাবতে হবে তো। শোন, এখন যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, একদম চুপচাপ। শম্পা, শম্পা, এ কি তুমি এখানে বসে আছো? আর আমি ভাবছি তুমি এখন চা বসিয়েছো। তুমি আমায় ঠকালে কেন? ঠকিয়েছি? এ কি তুমি কাঁদছো কেন? আমি তোমার মায়ের সব কথা শুনেছি, সব। তুমি এরকম আমাকে মিথ্যে অভিনয় করলে। আমার মামা গরিব, খুব কষ্ট করে বিয়ে দিয়েছে, আর তোমরা জি জি জি। আচ্ছা আচ্ছা, ও তো আমি আমার মাকে শান্ত করার জন্য বলেছি। আচ্ছা, তুমি আমার চোখের দিকে তাকিয়ে দেখো, কোনো মনে হচ্ছে আমি তোকে মিথ্যা কথা? এইভাবে তুমি আমাকে অনেক ভুলেছো। তোমার মুখোশ খুলে গেছে, আর তুমি আমাকে আর ঠকাতে পারবে না। আমি তোমাকে ঠকিয়েছি? আরে আরে আমি তোকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমি তোমাকে বিয়ে করিনি। মানুষ যখন কোনো বিপদে পড়ে থাকে সবার আগে তো মানুষ নিজের লোকেদের কাছে যায়। আরে বাবা, আজকে আমি যদি কোনো বিপদে পড়ে থাকি তাহলে তোমার কি মামাকে আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করবে না? না, করবে না, আমি করতে দেবো না। তুমি যেভাবে আমার সাথে মিথ্যে নোংরা খেলা খেলেছো, আমি তোমাকে কোনোদিন ক্ষমা করবো না। নিজ ছোট লোক। মুখ সামলে কথা বলো তুমি। তুমি ভালো করে জানো যে আমার মাথা যদি গরম হয়ে যায় আমি সব কিছু কিন্তু ওলট পালট করে ছেড়ে দেবো। ভয় দেখাচ্ছে আমাকে? তোমার জন্য আমি মা আর মামার বিরুদ্ধে গেছি, মার কোনো কথা শুনিনি। তোমার এই রূপ দেখবো বলে? রূপ তো তুমি এখনো পর্যন্ত কিচ্ছু দেখোনি, এখনো পর্যন্ত খুব ভালো মানুষটি আছে। এরপর যদি তুমি চ্যাটাং চ্যাটাং কথা বলো তাহলে কি করবে? মারবে? এটা তো বাকি আছে, মারো। ভালো করে জানো আমার নাম রাজু নিয়ে, আমি আপে না মেরে মানুষকে ভাবি না। এরকম করে একটা বউকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি, এরপর যদি তুমি বাড়াবাড়ি করো তাহলে এরপর থেকেই শম্পার উপর শুরু হয় অত্যাচার। কখনো শারীরিকভাবে, কখনো না খেতে দিয়ে তার উপর অত্যাচার চালায় তার শ্বশুর বাড়ির লোকজন। কিন্তু শম্পা ঘুণাক্ষরেও এই অত্যাচারের কথা তার মামা বা মাকে বলে না। নীরবে সব অত্যাচার সহ্য করতে থাকে সে। এর কয়েক মাস পর একদিন মামা, তুমি এসো। আরে থাক 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 থাক, 4 পা দূরে বাড়ি, এই 4 মাসে তো একবারও গেলি না। তারপর তোর মা বললো যে আমার মেয়েটার একবার খোঁজ নিত। তা মা, ভালো আছিস তো? হ্যাঁ মামা, বসো। কিন্তু তোর মুখটা এরকম শুকনো শুকনো লাগছে কেন? নতুন শ্বশুর বাড়িতে এলে ওই মেয়েদের মুখ অমন একটু শুকনো শুকনো লাগে। তা আপনি দাঁড়িয়ে কেন? বসুন। হ্যাঁ, তুমি আর দাঁড়িয়ে কেন? যাও, মামার জন্য একটু চা করে আনো। না না, ওসবের আর দরকার নেই। আসলে মেয়েটাকে অনেক দিন দেখিনি তো, তাই একবার দেখতে চলে এলাম আর কি। তা ভালো করেছেন। তারপর আপনার ব্যবসার কি খবর? ঠিকঠাক চলছে ভগবানের আশীর্বাদে আর কি। আর তার রাজু কোথায়? দেখতে পাচ্ছি না, কাজে গেছে বুঝি? তার কি বিশ্রামের জো আছে? ওই যবে থেকে বিয়ে করেছে তবে থেকে তার কোনো বিশ্রাম নেই। ওই সব সময় এত খরচ, তার না বেরোলে কখনো চলে? বোঝেন তো সব। আপনাকে একটা অনেক দিন ধরে কথা বলবো ভাবছি, যদি কিছু মনে না করেন তাহলে। না না, বলুন বলুন। বিয়ের সময় তো ওই 60,000 টাকা দেওয়ার কথা হয়েছিল, তা এখনও তো ওই 30,000 টাকাটা দিলেন না। ওই যদি আপনারা দিয়ে দেন, মানে ওই জামাইয়ের আবদার মনে করে আর কি। আসলে এই বিয়ের সময় তো আমি একদম 30,000 টাকা ক্যাশ দিয়েছি, বুঝতেই পারছেন। তার উপর জামাইবাবু মারা যাবার পর দিদি ছেলেমেয়ে নিয়ে আমার কাছে এসেই উঠেছেন। এতগুলো ছেলেমেয়ের পড়াশোনার খরচ, সংসার খরচ, তার উপর আমারও তো একটা সংসার আছে। আর শম্পার বিয়ে দিয়েছি, কিন্তু এখনও 3 বোন বাকি। তাই বলছিলাম এই মুহূর্তে আমার পক্ষে আর কিছু দেওয়া সম্ভব নয়। হ্যাঁ, আমায় মার্জনা করবেন।
আচ্ছা তাহলে এখন আসি, হ্যাঁ? টাকার কথা বলতে একেবারে পোঁপো দৌড়। যত সব ভিখারির দল। বৌমা, এই বলছি কি, যাও ছাদ থেকে যে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসো। হ্যাঁ মা, যাচ্ছি মা, এটা নামিয়ে যাচ্ছি। না না, আমি নামিয়ে নেবো, শেষে আবার বৃষ্টি এসে সব জামা কাপড়গুলো ভিজে যাবে। যাও। এবার বুঝবে কত ধানে কত চাল। বৌমা, ওই মাছের ঝোলটা নিয়ে এসো, যাও। এই আস্তে 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 আস্তে, এই জল খা জল খা জল খা। ধর 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 ধর। কি হলো? কি হলো? এমন বিষম খেলি কেন? হ্যাঁ, মা এটা কি রান্না করেছে? কেন বৌমা? এটা কি রান্না হয়েছে না লঙ্কার তরকারি হয়েছে? এটা খেলে তো মানুষ মরে যাবে। আচ্ছা, কি সর্বনেশে মেয়ে তুমি, হ্যাঁ? এমন তরকারিতে ঝাল দিয়েছো যে আমার ছেলেটা যে খেয়ে মরে যাবে। কিন্তু মা, আমি তো কি আমি তো এতগুলো লঙ্কা দিয়ে আমার ন্যাকামি করা হচ্ছে? সারাদিন পরিশ্রম করে এসে দুমুটো যে খাবো সেটাও নষ্ট করে। কেমন দাঁড়িয়ে আছে রে? দেখে মনে হচ্ছে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানো না। হ্যাঁ, আমি বলে দিলাম এই মেয়ে একদিন আমাদের সবাইকে খুন করে ছাড়বে। এই বেরো বেরো বাড়ি থেকে। এই, বার করছিস কি? বার করছিস কি? আর তুমি বসে আছো কি? ধরো, হ্যাঁ? যে বীজ তোকে খাইয়েছে, তোকে খাইয়ে তোকে এখান থেকে ধর। ফোকটিয়ায় এখানে থাকবে মনে করেছি। বুঝুক এবার মামা এসে কি করতে পারে দেখি। এখন কি খুব কষ্ট হচ্ছে মা? আচ্ছা, তোকে ওরা এত কষ্ট দিয়েছে, তবু তুই মুখ ফুটে কিছু বললি না? সবই আমার কপাল মা, নাহলে তখন তোমরা কত বারণ করেছিলে আমার। তাই বলে ওরা তোকে লঙ্কাগুলা জল খাওয়াবে? কিছু তো হয়েও যেতে পারতো মা। হলে ভালোই হতো, আমি মুক্তি পেতাম, আমার ভুলের প্রায়শ্চিত্ত হতো। চুপ, একদম চুপ। এরকম কথা আর কোনোদিন বলবি না। আমরা কি মরে গেছি নাকি? এরকম অন্যায় আমরা কিছুতেই সহ্য করব না। ঠিক বলেছিস দিদি, আজই ওদের নামে গিয়ে থানায় একটা ডায়েরি করব। না মামা, তুমি ওদের কিছু করো না। যতই হোক ওটা আমার শ্বশুর বাড়ি। আমি চাই না পুলিশ ওদের নিয়ে টানাটানি করুক। কিন্তু ওরা তো তোকে মারধর করে বাড়ি থেকে বার করে দিয়েছে মা। কিন্তু ওখানে তো আমাকে ফিরতেই হবে মা। ওরা কি আর তোকে নেবে? নেবে না মানে? নিতে ওরা বাধ্য। সেরকম হলে পাড়ার লোকজনকে ডাকবো, সালিশি সভা বসাবো, এর বাইরে বার করে দিতেন। সেটা তো রাগের মাথা হয়ে গেছে, সেটা তো আলোচনা করে মিটিয়ে নেওয়া যেত। বেশ, আপনাদের যখন শম্পাকে বাড়ি ফিরিয়ে নিতে কোনো আপত্তি নেই, ভালো কথা। কিন্তু মনে রাখবেন, আবার যদি এই ঘটনা ঘটে তাহলে কিন্তু অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব। সেদিনকার মতন এক প্রকার বাধ্য হয়েই শম্পার শ্বশুরবাড়ির লোকজন শম্পাকে বাড়িতে ফিরিয়ে নিলেও সবার সামনে তাদের অপমানের কথা তারা ভুলতে পারছিল না।
ওপর ওপর তারা চুপচাপ থাকলেও ভেতরে ভেতরে তারা ষড়যন্ত্রের দ্বিতীয় ধাপের প্রস্তুতি নিচ্ছিল অত্যন্ত গোপনে। এনে ধর। বাহ 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 বাহ, হ্যাঁ ওই আপদটাকে ঘরে তুলে এনে আর দুজনে মিলে বসে গিলছো। ওফ মা, আবার চিল্লাচ্ছ কেন? আর আমি মরছি আমার জ্বালায়। তা বলি সকলের সামনে ঝেড়ে দু কথা শুনিয়ে দিতে পারলি না? কেনে এই সংসারটা তো তোমার একার নয়, যা বলবে তাই হবে। তবে মরো, ওই সারা জীবন বসে বসে মেয়েটাকে খাওয়াও। আর তোকেও আমি বলি হারি বাবা, তোকে কত করে বললাম আমার হাতে ভালো মেয়ে আছে, তারা দেবে থবে, তোর কোনো কিছু চিন্তা থাকতো না, টাকা পয়সা গয়না গাটির কোনো কিছুর। তা তুই আমার কথা শুনলি? সবই কপাল গিন্নি, সবই কপাল। আর ওই কপালে দোষ দিও না, ওই কপাল কপাল করে তুমি গেলে। শোন, ওই এখনো সময় আছে, পারলে মেয়েটাকে তাড়াবার ব্যবস্থা কর। কিন্তু তাড়াবো কি করে? শোন, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা বাঁকাতে হবে। আমি যেটা বলছি দুজনেই শোনো। তুই চললি কোথায়? খাবার বাড়ছি, খাবে এসো। আমি খাবার খেয়ে এসেছি। চল, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। বলতে পারিস তোর আর আমার এইটাই শেষ কথা। শেষ কথা মানে? শেষ কথা মানে শেষ কথা। আর তোকে আমি একটা সুযোগ দিতে পারি, তুই যদি তোর মামার বাড়ি থেকে 1 লক্ষ টাকা আনতে পারিস। কেন? কারণ পাড়ার লোকের সামনে আমাদের সবাইকে অপমান করেছিস, তার ক্ষতিপূরণ হিসাবে। ভুল করেছো, পারলে তো দুটো কথা শোনাবেই। আমার মামা ইচ্ছে করলে থানা পুলিশও করতে পারতো। পুলিশের ভয় দেখাচ্ছিস? জানিস আমি তোর কি করতে পারি? রাত বিরেতে মদ গিলে এসে বউকে পেটাতে পারো। পেটাবো, মেরে একেবারে তোর মুখ ভেঙে দেবো। জানি, ওটা তো তোমার ক্ষমতা। আবার নিজেকে পুরুষ মানুষ বলো। ছি! দেখবি? রাজু শোন শোন, ছাড়, রাত্রে আর গন্ডগোল করিস না। তুমি জানো আমি বললাম মামার বাড়ি থেকে টাকা নিয়ে আয়, বলে আনবো না। থাক, ওকে আনতে হবে না। শোন, ছাড় ছাড়, আয় না বলছি, আয়, চল চল। হ্যাঁ ভাই শোন না, হ্যাঁ বলো। বলছি কি, মেয়েটা সেই যে ও বাড়িতে গেল, এখনো পর্যন্ত তো কোনো খবর পাওয়া গেল না। আচ্ছা এই তো কটা বাড়ি পরে থাকে, একবারও কি আসতে পারে না বল? শম্পা আমাদের খুব চাপা মেয়ে দিদি, সাত চড়েও রাগ কাড়ে না। সংসারে হাজার অশান্তি হলেও ও শ্বশুরবাড়ির নামে নিন্দে বন্ধ করবে না। কিন্তু মায়ের মন তো মানতে চায় না। আচ্ছা ভাই, তুই তুই একবার যাবি ও বাড়িতে? আসলে কি জানো দিদি, ও বাড়িতে যেতে আমার একদম ইচ্ছে করে না। তাহলে আমারও কি ইচ্ছে করে না যে একবার ভাগ্নিটাকে দেখে আসি? বিয়ের আগের আমার ওই প্রাণবন্ত মেয়েটা চেহারা এখন কেমন হলো। সবই আমার কপাল রে ভাই, সবই আমার কপাল। ঠিক আছে ঠিক আছে, তুমি যখন বলছো আমি না হয় ফেরবার পথে ও বাড়ি একবার ঘুরে আসবো, ঠিক আছে? সেই ভালো, সেই ভালো, তাই বরং যাস একবার। হ্যাঁ যাও, ঠিক আছে, এখন তাহলে আসি। আচ্ছা এলাম। যাও, তুমি সাউন্ডটা বাড়িয়ে দাও। কেন? যা বলছি তাই করো। যাচ্ছি। এখন কোথায়? রান্নাঘরে। যা বলছি সব মনে আছে তো? হ্যাঁ চল চলো, হ্যাঁ চলো।
ঘটনার পরই ছুটে আসে পাড়ার লোকজন। শম্পার শ্বশুরবাড়ির লোকজনও পাল্লা দিয়ে অভিনয় করতে থাকে। রাজুও বাড়ি ফিরে এসে কান্নাকাটি শুরু করে দেয়। এতে শম্পাকে হসপিটালে নিয়ে যেতে আরও দেরি হয়ে যায়। প্রায় মৃত্যুকালীন যে জবানবন্দি দিয়ে গেছে, তাতে করে ওদের তিনজনকেই আদালত কঠোর থেকে কঠোরতম শাস্তি দেবে। ফাঁসি হোক, আমি চাই ওদের ফাঁসি হোক। আমি গেছি মেডিকেলে গিয়ে তখন আমার বোন এই কাজে আর আমাকে বলছে যে দাদা এরা দুপুর 3টে এর থেকে আমার উপর টর্চারিংটা চালু করেছে। সেই টর্চারিংটা মানে এরকমভাবে চালু করেছে যে আমি না পাড়ার লোককে কিছু বলতে পারছি না, এখানে মানে আমি বেরোতেই পারছি না। মানে কী হয়েছে ঘটনাটা বল। তখন আমার বোন বলছে যে আমার যে শাশুড়ি আমার হাত পা বেঁধে রেখে দিয়েছে, আমি যাতে চিল্লাতে না পারি তার জন্য আমার মুখে কাপড়ও বেঁধে রেখেছে। আমার শ্বশুর কেরোসিন তেল ঢেলে, ঠিক আছে, পেটের মধ্যে ওখানটায় দেশলা কাঠিটা ফেলে দিয়েছে। ঠিক আছে, দেশলা কাঠি ফেলে দিয়েছে। যখন আমি জ্বলে উঠছি তখন আমার যে স্বামী সামনে দাঁড়ানো তাকে আমি বলছি বাবা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তখন আমি ওর হাত ধরি, ঠিক আছে, কিন্তু তখনও ও চলে যায়। ঠিক আছে, ওরও যাতে ফাঁসি হোক, ফাঁসির থেকে যদি কোনো বড় সাজা হয় ওইটাই আমরা চাইছি। আর যাতে এই পণের জন্য যে সমস্ত ফ্যামিলিরা আরও যে মেয়েদের উপর টর্চারিং করছে তারা যাতে এই শিক্ষাটা পায়। আমরা তো চাইছি যে যা শাস্তি হবার, যেরকম শাস্তি মানে ও করেছে ওরকম শাস্তি ওরও যেন হয়, দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। পরিবারের তিনজনেরই ফাঁসি হওয়া উচিত, একদম বাস্তব। কারণ যাতে ওরা আর এখানে নাই আসতে পারে। আজকে ওরা এত অসভ্য, আগের একটা বউকে এরকম করে তাড়িয়েছে, নেক্সট টাইম এই বউটাকে কোনোদিন বাইরেও বেরোতে দেয়নি। আমরা কোনোদিন বউটাকে দেখিনি। একটা বাচ্চা মেয়েকে এরকম করা তো ওনার কোনো রাইট নেই। না পোষা তো বউকে বাপের বাড়ি পাঠিয়ে দিত, এভাবে পুড়িয়ে মারার তো কোনো রাইট ওনার নেই। চূড়ান্ত পর্যায়ে শাস্তি, এটাকে ঘর থেকে বেরোতেই দিত। তিনজনের ফাঁসি দিল, আমি এইটাই চাই। মা আমার সুন্দর না তিনটা মেয়েরা বলে আমি যাতে আপনারাই যা করবেন বিচার আমার মেয়ে চলে গেছে, আমি ফাঁসির অর্ডার চাই, আর কিছু চাই না। আপনারা ফাঁসির অর্ডার চাই আমি। আজ 2014 সালে দাঁড়িয়ে আমরা যতই মুখে বলি না কেন নারী স্বাধীনতার কথা, কিন্তু সমাজে তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না। তার বদলে দেখা যায় কন্যা ভ্রূণ হত্যা, নয়তোবা এরকম একটি অসহায় গৃহবধূর এমন নারকীয় নৃশংস হত্যাকাণ্ড। আমাদের সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, সচেতন করতে হবে সমাজকে। পরবর্তী পর্বে আমরা দেখব এরকমই একটি সত্য ঘটনার নাট্যরূপ। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।